জীবনটা একটা দাবার বোর্ডের মতো। ৯৫% মানুষ এখানে শুধু পরের চালটা নিয়ে ভাবে, কিন্তু একজন গ্র্যান্ডমাস্টার ভাবেন ৫ চাল আগে। আপনি কি জীবনের খেলায় একজন সাধারণ খেলোয়াড় হয়ে থাকতে চান, নাকি একজন গ্র্যান্ডমাস্টার হতে চান? যদি আপনার উত্তর গ্র্যান্ডমাস্টার হয়, তবে এই ৫টি স্ট্র্যাটেজিক লেসন আপনার জন্য। দাবার বোর্ডের ওই উদাহরণটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। আপনি যখন দাবার চাল দেন, তখন কি আপনি শুধুই সামনে থাকা সৈন্যটা কাটার কথা ভাবেন, নাকি ভাবেন আমি যদি এই চালটা দিই তাহলে আমার প্রতিপক্ষ কি করবে, আর সে যা করবে তার জবাবে আমি কি করব? জীবনের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের স্কুল, কলেজ বা সমাজ আমাদের এটা শেখায় না। আমাদের শেখানো হয় ভালো করে পড়ো, একটা চাকরি নাও, বিয়ে করো, সংসার করো। অর্থাৎ আমাদের ব্রেনকে ট্রেন করা হয় রিঅ্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল হতে। রিঅ্যাক্টিভ মাইন্ডসেট মানে হলো কিছু একটা ঘটল আর আপনি সাথে সাথে সেটার প্রতিক্রিয়া দেখালেন। বস ইমেইল দিল, আপনি রিপ্লাই দিলেন। নোটিফিকেশন বাজল, আপনি ফোন চেক করলেন। মাস শেষ হলো, আপনি বিল দিলেন। এভাবে চলতে চলতে আপনি বুঝতেই পারেন না যে আপনি আসলে জীবন চালাচ্ছেন না, বরং জীবন আপনাকে চালাচ্ছে। আপনি একটি লুপের মধ্যে আটকে গেছেন। সকালে ঘুম থেকে উঠে দৌড়, অফিসে গিয়ে দৌড়, রাতে ফিরে এসে ক্লান্ত হয়ে ঘুম, আবার পরের দিন একই রুটিন। এটাকে বলা হয় সারভাইভাল মোড, আর এই সারভাইভাল মোডই হলো আপনার জীবনের সবচেয়ে বড় ভিলেন। একটু খেয়াল করলে দেখবেন আমাদের আশেপাশে যারা খুব সফল, যাদের আমরা জিনিয়াস বলি, তারা কিন্তু আপনার চেয়ে 10 গুণ বেশি পরিশ্রম করেন না। তাদের দিনটাও 24 ঘন্টার, কিন্তু তাদের সাথে আপনার পার্থক্য হলো তারা সারভাইভাল মোডে নেই, তারা আছেন স্ট্র্যাটেজিক মোডে। একজন সাধারণ মানুষ ভাবে আজকের দিনটা আমি কিভাবে পার করব, আর একজন স্ট্র্যাটেজিক মানুষ ভাবে আজ আমি এমন কি করব যা আমাকে 5 বছর পরে লক্ষ্যের কাছে নিয়ে যাবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু ভাইয়া আমি তো চাই স্ট্র্যাটেজিক হতে, আমি চাই জীবনটাকে বদলাতে, কিন্তু সমস্যা হলো আমি বুঝতেই পারছি না যে শুরুটা কোত্থেকে করব। আমার ব্রেন তো সবসময় জট পাকিয়ে থাকে। বিশ্বাস করুন, এই সমস্যা শুধু আপনার একার নয়, আমিও ঠিক এই জায়গাতেই ছিলাম। আমিও ভাবতাম ব্যস্ত থাকা মানেই বুঝি প্রোডাক্টিভ থাকা। আমি ভাবতাম বিশ্রাম নেওয়া মানে সময় নষ্ট করা। কিন্তু স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বইটি পড়ার পর আমার ভুল ভেঙেছে। এই বইটি কোনো সাধারণ সেলফ হেল্প বই নয়। এটি কোনো সস্তা মোটিভেশন দেয় না যে আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। না, এটি একটি ম্যানুয়াল, এটি একটি টুল বক্স। ভাবুন তো, আপনি একটা গভীর জঙ্গলে হারিয়ে গেছেন। এখন আপনার কি দরকার, মোটিভেশন নাকি একটা ম্যাপ এবং কম্পাস? অবশ্যই ম্যাপ এবং কম্পাস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই ম্যাপটাই দেব। এই বইটি থেকে আমি 5টি এমন পাওয়ারফুল মেন্টাল মডেল বা সূত্র বের করে এনেছি যা আপনার অগোছালো ব্রেনকে পুরোপুরি রিওয়্যার করবে। এই 60 মিনিটের জার্নিতে আমরা শিখব কিভাবে আবেগের দাস না হয়ে পরিস্থিতির মাস্টার হওয়া যায়, কিভাবে হাজারটা কাজের ভিড় থেকে আসল কাজটা খুঁজে বের করা যায়, এবং কিভাবে জীবনটাকে দাবার বোর্ডের মতো ওপর থেকে দেখা যায়। যদি আপনি প্রস্তুত থাকেন আপনার মস্তিষ্কের অপারেটিং সিস্টেম আপডেট করার জন্য, তবে চলুন আমরা আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসনে প্রবেশ করি। আমাদের প্রথম লেসনটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। খুব সহজ প্রশ্ন, কিন্তু উত্তরটা দেওয়া কঠিন। প্রশ্নটা হলো, আপনি এখন যা করছেন সেটা কেন করছেন? বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে থমকে যান, কারণ আমাদের মস্তিষ্ক সবসময় ফোকাস করে কিভাবে, হাউ এর ওপর, কেন, ওয়াই এর ওপর নয়। আমরা সবসময় ভাবি কিভাবে আমি দ্রুত কাজটা শেষ করব, কিভাবে আমি আরও টাকা জমাবো, কিভাবে আমি প্রমোশন পাব। আমরা কিভাবে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমরা থামার সময় পাই না। আমরা স্পিড বাড়াই কিন্তু ডিরেকশন চেক করি না। ম্যানেজমেন্ট গুরু পিটার ড্রাকার একটি দারুণ কথা বলেছিলেন, এফিসিয়েন্সি ইজ ডুইং থিংস রাইট, এফেক্টিভনেস ইজ ডুইং দ্য রাইট থিংস। অর্থাৎ আপনি কোনো কাজ কত দ্রুত বা নিখুঁতভাবে করছেন সেটা হলো এফিসিয়েন্সি, কিন্তু আপনি সঠিক কাজটি করছেন কিনা সেটা হলো এফেক্টিভনেস। স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের প্রথম এবং প্রধান শর্ত হল এফিসিয়েন্সির ফাঁদে পা না দেওয়া। বিষয়টা বোঝানোর জন্য একটা কাল্পনিক দৃশ্য ভাবুন। ধরুন একদল মানুষ খুব পরিশ্রম করে একটি গভীর জঙ্গল পরিষ্কার করে রাস্তা বানাচ্ছে। তারা দা কুড়ুল দিয়ে গাছ কাটছে, ঘাম ঝরাচ্ছে, একে অপরকে উৎসাহ দিচ্ছে, ভাই আরও জোরে হাত চালাও, আমাদের আজকের মধ্যে 1 কিলোমিটার রাস্তা বানাতে হবে। তাদের সুপারভাইজার নিচে দাঁড়িয়ে টাইম দেখছেন, কাজের মান চেক করছেন। সবাই খুব এফিশিয়েন্ট,
কিন্তু তাদের মধ্যে একজন হঠাৎ কাজ থামিয়ে সবথেকে উঁচু গাছটায় উঠল। সে একদম গাছের মগডালে উঠে 4-5টা দেখল, তারপর নিচে তাকিয়ে চিৎকার করে বলল, বন্ধুরা থামো, আমরা ভুল জঙ্গলে আছি, রং জঙ্গল। নিচ থেকে সবাই বিরক্ত হয়ে বলল, চুপ করো তো, দেখছো না আমরা কত ব্যস্ত, আমাদের কাজের গতি নষ্ট করো না। আমাদের জীবনটা ঠিক এই ভুল জঙ্গলে রাস্তা বানানোর মতো হয়ে গেছে। আমরা ব্যস্ত, আমরা পরিশ্রমী, আমরা ঘাম ঝরাচ্ছি, আমরা জীবনের মই বেয়ে দ্রুত উপরে উঠছি, কিন্তু মইয়ের একদম শেষ মাথায় ওঠার পর আমরা আবিষ্কার করি মইটা আসলে ভুল দেওয়ালের সাথে ঠেকানো ছিল। স্ট্র্যাটেজিক মানুষরা গাছ কাটার আগে গাছে ওঠে। তারা আগে দেখে নেয় গন্তব্য ঠিক আছে কিনা। স্ট্র্যাটেজিক পজ, দ্য স্ট্র্যাটেজিক বিরতি। এই বইয়ের প্রথম বড় শিক্ষা হল দ্য স্ট্র্যাটেজিক পজ বা স্ট্র্যাটেজিক বিরতি। আমাদের ব্রেন সবসময় দৌড়াতে চায়, কারণ চিন্তা করা বা ভাবা অনেক কঠিন কাজ। বিশ্বাস করুন, শারীরিকভাবে পাথর ভাঙার চেয়ে 1 ঘন্টা চুপ করে বসে গভীর চিন্তা করা অনেক বেশি কঠিন, কারণ আমাদের ব্রেন হলো একটি কগনিটিভ মাইজার। সে ক্যালোরি খরচ করতে চায় না, তাই সে গতানুগতিক পথে চলতে পছন্দ করে। কিন্তু আপনাকে এই প্যাটার্ন ভাঙতে হবে, আপনাকে থামতে হবে। যখনই আপনি কোনো বড় কাজ শুরু করবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন, তখন নিজেকে 3টি প্রশ্ন করুন। আমি চাই আপনি এই 3টি প্রশ্ন এখনই নোট করে নিন। আমি আসলে কি অর্জন করতে চাই? হোয়াট রিপ্রেজেন্টস সাকসেস? এই কাজটা কি আমাকে সেই লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে? ইজ দিস অ্যালাইনিং উইথ মাই গোল? যদি আমি এই কাজটা না করি তবে কি ক্ষতি হবে? হোয়াট হ্যাপেন্স ইফ আই ডোন্ট ডু ইট? দ্য 5 ওয়াই টেকনিক। এখন আমি আপনাদের একটি জাপানি টেকনিক শেখাবো, যা এই বইয়ে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। এটার নাম দ্য 5 ওয়াইজ। এটি টয়োটা কোম্পানির প্রতিষ্ঠাতা সাকিচি টয়োডা আবিষ্কার করেছিলেন। যে কোনো সমস্যার মূলে পৌঁছতে বা নিজের আসল উদ্দেশ্য বুঝতে আপনাকে পরপর 5 বার কেন প্রশ্নটি করতে হবে। আসুন একটা উদাহরণ দিই। ধরুন আপনি ভাবছেন আমার একটা নতুন আইফোন দরকার। একজন সাধারণ মানুষ দোকানে গিয়ে ফোনটা কিনে ফেলবে, কিন্তু একজন স্ট্র্যাটেজিক মানুষ নিজেকে প্রশ্ন করবে, কেন আমার নতুন আইফোন দরকার? উত্তর, কারণ আমার বর্তমান ফোনটা একটু স্লো হয়ে গেছে। ফোন স্লো হলে আপনার সমস্যা হচ্ছে কেন? কারণ আমি যখন ক্লায়েন্টের সাথে মেল চেক করি বা ভিডিও কলে কথা বলি তখন দেরি হয়। কেন ক্লায়েন্টের সাথে কথা বলাটা আপনার জন্য এত জরুরি? কারণ আমি আমার ব্যবসায় ভালো ইমপ্রেশন তৈরি করতে চাই এবং রেভিনিউ বাড়াতে চাই। কেন আপনি রেভিনিউ বাড়াতে চান? কারণ আমি চাই আমার পরিবারকে একটা ভালো ভেকেশনে নিয়ে যেতে। কেন পরিবারকে ভেকেশনে নেওয়া জরুরি? কারণ গত 2 বছর আমি কাজের চাপে তাদের সময় দিতে পারিনি এবং আমি তাদের সাথে কানেক্টেড ফিল করতে চাই। খেয়াল করুন, শুরু হয়েছিল একটা ফোন কেনা দিয়ে, আর 5 বার প্রশ্ন করার পর শেষ হলো পরিবারের সাথে সম্পর্ক দিয়ে। যখন আপনি এই পঞ্চম কেনতে পৌঁছাবেন, তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাল্টে যাবে। তখন আপনি ভাববেন, আচ্ছা 1,20,000 টাকা দিয়ে ফোন কিনলে কি পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে, নাকি ফোনটা একটু পরে কিনে এই টাকা দিয়ে এখনই একটা ছোট ট্যুরে যাওয়া ভালো? হয়তো ফোনটা কেনাই সঠিক সিদ্ধান্ত, কিন্তু 5 বার কেন জিজ্ঞেস করার পর আপনি আর হুজুগে বা আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছেন না। আপনি এখন একটি উদ্দেশ্য নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। স্ট্র্যাটেজিক হওয়ার মানে এই নয় যে আপনাকে সব সময় বড় বড় বিজনেস ডিল করতে হবে। স্ট্র্যাটেজিক হওয়ার মানে আপনি যা করছেন সেটার পেছনের আসল কারণটা আপনি জানেন। অধিকাংশ মানুষ জীবনে অসন্তুষ্ট থাকে কারণ তারা জানে না তারা কি চায়। তারা পাশের বাসার কাউকে গাড়ি কিনতে দেখে নিজেরাও গাড়ি কেনে, কলিগকে প্রমোশন পেতে দেখে নিজেরাও সেই ইঁদুর দৌড়ে নামে। তারা অন্যের স্বপ্নের পেছনে দৌড়ায়। কিন্তু যখন আপনি ওয়াই পাওয়ার ব্যবহার করবেন, তখন আপনি অন্যের রেস থেকে বের হয়ে নিজের ট্র্যাকে দৌড়াবেন। আজকের এই প্রথম লেসনের সারাংশ হল, দৌড়ানোর আগে থামুন, ম্যাপটা চেক করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সঠিক জঙ্গলে রাস্তা বানাচ্ছি? কারণ ভুল দিকে জোরে দৌড়ানোর চেয়ে সঠিক দিকে ধীরে হাঁটাও অনেক শ্রেয়। পরবর্তী সেগমেন্টে আমরা কথা বলবো আমাদের মনের ভেতরের সবচেয়ে বড় শত্রুটির বিষয়। সেই শত্রু যে আমাদের সঠিক প্ল্যান থাকা সত্ত্বেও কাজ করতে দেয় না। সে হলো আমাদের আবেগ বা ইমোশন। কিভাবে ইমোশনকে লজিক থেকে আলাদা করবেন সেটা জানব পরের অংশে। আগের পর্বে আমরা শিখেছি যে সঠিক জঙ্গলে রাস্তা তৈরি করা কতটা জরুরি। কিন্তু সমস্যা হলো, আপনি যখন সঠিক জঙ্গলে কাজ শুরু করবেন তখন ঝড় আসবে, বন্যপ্রাণী আক্রমণ করবে, কিংবা আপনার দলের কেউ ভুল করবে। ঠিক সেই মুহূর্তে আপনার কি হয়? আপনার হার্টবিট বেড়ে যায়, হাত ঘামতে থাকে, আর আপনি রাগে বা ভয়ে এমন কিছু করে ফেলেন যা আপনার পুরো স্ট্র্যাটেজিকে ধূলিসাৎ করে দেয়।
স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বইয়ের দ্বিতীয় এবং হয়তো সবচেয়ে কঠিন লেসনটি হল সেপারেটিং ইমোশন ফ্রম লজিক, অর্থাৎ আবেগকে যুক্তি থেকে আলাদা করা। দেখুন, আমাদের মস্তিষ্কের গঠনটা একটু অদ্ভুত। আমাদের মস্তিষ্কের দুটি প্রধান অংশ আছে যা সিদ্ধান্ত নেওয়ার সময় কাজ করে। সহজ ভাষায় বললে, 1. দ্য সিইও বা প্রিফ্রন্টাল কর্টেক্স, এটি আমাদের লজিক, প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি তৈরি করে। 2. দ্য সিকিউরিটি গার্ড বা অ্যামিগডালা, এটি আমাদের ইমোশন, ভয় এবং রাগ নিয়ন্ত্রণ করে। সমস্যা হলো, যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে, আমাদের মস্তিষ্কের সিকিউরিটি গার্ড চিৎকার করে সাইরেন বাজানো শুরু করে। সেভাবে আমাদের জীবন বিপন্ন। সে সাথে সাথে মস্তিষ্কের সিইওর রুমের দরজা বন্ধ করে দেয় এবং নিজেই কন্ট্রোল নিয়ে নেয়। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যামিগডালা হাইজ্যাক। ভাবুন তো, আপনার বস আপনাকে সবার সামনে অপমান করলেন। তখন আপনার সিকিউরিটি গার্ড বা ইমোশন বলে, ওকে এক্ষুনি একটা কড়া জবাব দে অথবা চাকরি ছেড়ে দে। ঠিক সেই মুহূর্তে আপনার সিইও বা লজিক রুমের ভেতরে আটকা পড়ে আছে। সে হয়তো বলতে চাইছিল, শান্ত হও, এখন সিন ক্রিয়েট করলে তোমার ক্যারিয়ারের ক্ষতি হবে, ঠান্ডা মাথায় পরে কথা বলো। কিন্তু আপনি সিইওর কথা শুনতে পান না, কারণ সাইরেন বাজছে। একজন সাধারণ মানুষ এবং একজন স্ট্র্যাটেজিক মানুষের মধ্যে পার্থক্য এখানেই। সাধারণ মানুষ ওই সাইরেন বা আবেগের বশে সিদ্ধান্ত নেয়, একে বলা হয় রিয়্যাক্ট। আর স্ট্র্যাটেজিক মানুষ সাইরেন বাজা সত্ত্বেও নিজেকে শান্ত করে সিইওকে রুমের থেকে বের করে আনে, একে বলা হয় রেসপন্স। রিয়্যাক্ট ভার্সেস রেসপন্ড। জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমরা তখনই করি যখন আমরা রিয়্যাক্ট করি। একটা ইমেল পড়ে মেজাজ খারাপ হলো, সাথে সাথে রিপ্লাই দিলেন। শেয়ার মার্কেটে ধস নামল, ভয়ে সব শেয়ার বিক্রি করে দিলেন। সম্পর্কে ঝগড়া হলো, রাগের মাথায় ব্রেকআপ করে ফেললেন। স্ট্র্যাটেজিক মাইন্ডসেট আমাদের শেখায় ইমোশনস আর ডেটা, নট ডিরেক্টিভস। অর্থাৎ আপনার আবেগ হলো তথ্যের মতো। আপনার রাগ হচ্ছে মানে কিছু একটা ভুল হচ্ছে, এটা একটা তথ্য। কিন্তু রাগ হচ্ছে বলেই চিৎকার করতে হবে, এটা কোনো নির্দেশ নয়। 24 ঘন্টার রুল বা দ্য 24 আওয়ার রুল। তাহলে উপায় কি? সাইরেন বাজলে আমরা কি করব? লেখক এখানে একটি দারুণ প্র্যাকটিক্যাল টুলের কথা বলেছেন। এটাকে বলা হয় দ্য 24 আওয়ার রুল বা 24 ঘন্টার নিয়ম। যখনই আপনি খুব উত্তেজিত, খুব রাগান্বিত বা খুব খুশি থাকবেন, তখন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কোনো মেল পাঠাবেন না, কোনো কমিটমেন্ট দেবেন না। নিজেকে বলুন, আমি এটার উত্তর দেব, কিন্তু এখন না, 24 ঘন্টা পর। কেন 24 ঘন্টা? কারণ নিউরোসায়েন্স বলে আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোন যেমন কর্টিসল পুরোপুরি নামতে কিছুটা সময় লাগে। 24 ঘন্টা পর দেখবেন, যেই ইমেলটা দেখে আপনি ল্যাপটপ ভাঙতে চেয়েছিলেন, সেই একই ইমেল দেখে আপনি ভাবছেন, আরে এটা তো আসলে খুব ছোট একটা ব্যাপার ছিল। ডিট্যাচমেন্ট টেকনিক বা বিচ্ছিন্ন হওয়া। যুদ্ধক্ষেত্রে যখন একজন সৈনিক পরিখার ভেতর থাকে, সে কেবল তার সামনের শত্রু আর গুলি দেখতে পায়। তার ভিউ খুব ছোট, সে প্যানিক করে। কিন্তু একজন জেনারেল থাকেন পাহাড়ে বা তাঁবুতে। তিনি পুরো যুদ্ধ ময়দানটা উপর থেকে দেখেন। তিনি জানেন কোথায় হার হচ্ছে, কিন্তু তিনি প্যানিক করেন না। তিনি নতুন সৈন্য পাঠান। স্ট্র্যাটেজিক হতে হলে আপনাকে মাঝে মধ্যে নিজের জীবন থেকে একটু দূরে সরে গিয়ে দেখতে হবে। কল্পনা করুন, আপনি আপনার জীবনের মুভিটা সিনেমা হলে বসে দেখছেন। পর্দায় যে চরিত্রটি সমস্যায় পড়েছে, তাকে আপনি দর্শক হিসাবে কী পরামর্শ দেবেন? যখন আপনি নিজেকে তৃতীয় ব্যক্তি বা থার্ড পারসন হিসাবে দেখেন, তখন ইমোশন গায়েব হয়ে যায় এবং লজিক ফিরে আসে। লং টার্ম পেন বনাম শর্ট টার্ম গেইন। ইমোশন সবসময় আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক আরাম দিতে চায়। আজকে জিম করতে ভালো লাগছে না, থাক আজ ঘুমাও, ইমোশন। আজকে কাজ করতে বোরিং লাগছে, ফেসবুক স্ক্রল করো, ইমোশন। কিন্তু স্ট্র্যাটেজি বা লজিক জানে আজকের আরাম মানে ভবিষ্যতের কষ্ট, আর আজকের কষ্ট মানে ভবিষ্যতের আরাম। দাবার বোর্ডে গ্র্যান্ডমাস্টার মাঝে মাঝে ইচ্ছে করে তার নিজের মন্ত্রী বা হাতি বিসর্জন দেন। কেন? কারণ তিনি জানেন এই ছোট ক্ষতিটা মেনে নিলে 5 চাল পরে তিনি খেলায় জিতবেন। এটাকে বলা হয় ক্যালকুলেটেড স্যাক্রিফাইস। একজন আবেগপ্রবণ মানুষ ছোট ক্ষতি মেনে নিতে পারে না, সে আঁকড়ে ধরে রাখতে চায়। আর একজন স্ট্র্যাটেজিক মানুষ বড় জয়ের জন্য ছোট হার মেনে নিতে প্রস্তুত থাকে। তাই দ্বিতীয় লেসনটি থেকে আমরা যা শিখলাম, আপনার অনুভূতি বা ফিলিংসকে বিশ্বাস করবেন না। ফিলিংস আবহাওয়ার মতো, এখন রোদ তো তখন বৃষ্টি। কিন্তু আপনার স্ট্র্যাটেজি বা প্ল্যান হলো পাহাড়ের মতো, যতই ঝড় আসুক সেটা নড়বে না। পরের বার যখন রাগ হবে বা খুব ভয় লাগবে, তখন কোনো অ্যাকশন নেবেন না, শুধু শ্বাস নিন। নিজেকে বলুন, আমার ভেতরের সিকিউরিটি গার্ড এখন ভয় পেয়েছে, আমি আমার সিইওর জন্য অপেক্ষা করছি।
যুক্তি ফিরে আসার পর কাজ করুন। এখন আমরা জানি কেন কাজ করতে হবে এবং কিভাবে ইমোশন কন্ট্রোল করতে হবে। কিন্তু সমস্যা হলো আমাদের হাতে সময় কম আর কাজ অনেক। আমরা কোনটা রেখে কোনটা করব? পরবর্তী অংশে আমরা শিখব প্রায়োরিটাইজেশন বা অগ্রাধিকারের জাদু মন্ত্র। কিভাবে বুঝবেন কোন কাজটা সোনার খনি আর কোনটা আবর্জনা, সেটা জানব তৃতীয় লেসনে। আমাদের তৃতীয় লেসনটি শুরু করার আগে আমি চাই আপনি আপনার গত এক সপ্তাহের কাজের তালিকার দিকে একবার তাকান। আপনি কি নিজেকে খুব ব্যস্ত মনে করেন? সারা দিন মেল চেক করেন, মিটিং করেন, ফোন কল রিসিভ করেন, আর দিন শেষে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে যান? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আমার কাছে আপনার জন্য একটি খারাপ খবর আছে। স্ট্র্যাটেজিক মাইন্ডসেট অনুযায়ী, বিং বিজি ইজ অফেন আ ফর্ম অফ লেজিনেস, লেজি থিঙ্কিং অ্যান্ড ইনডিসক্রিমিনেট অ্যাকশন। অর্থাৎ অতিরিক্ত ব্যস্ত থাকা মানেই হল আপনি আসলে অলস। আপনি চিন্তা করতে অলস। আপনি বাছবিচার না করে সব কাজ করছেন কারণ আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কোন কাজটা আসলে জরুরি। যুদ্ধক্ষেত্রে একজন মেশিন গানার কি করে? সে এলোপাথারি হাজার হাজার গুলি ছোড়ে। সে প্রচুর শব্দ করে, প্রচুর অ্যাকশন দেখায়, কিন্তু তার টার্গেট মিস হয় বেশি। অন্যদিকে একজন স্নাইপার কি করে? সে ঘণ্টার পর ঘণ্টা চুপ করে বসে থাকে। সে নড়ে না, শব্দ করে না। সে অপেক্ষা করে সঠিক মুহূর্তের জন্য, তারপর একটা মাত্র গুলি ছোড়ে, ব্যাস, মিশন কমপ্লিট। আমাদের সমাজে মেশিন গানারদের খুব কদর। যে যত দৌড়ায় তাকে আমরা তত পরিশ্রমী ভাবি, কিন্তু দিন শেষে জয়ী হয় স্নাইপার। স্ট্র্যাটেজিক হতে হলে আপনাকে মেশিন গানার থেকে স্নাইপারে পরিণত হতে হবে। আর এর জন্য আমাদের শিখতে হবে মহাবিশ্বের অন্যতম শক্তিশালী নিয়ম, দ্য প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 রুল। 80-20 রুল, কম কাজ, বেশি ফলাফল। 1896 সালে ইটালিয়ান অর্থনীতিবিদ বিলফ্রেডো প্যারেটো একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করেন। তিনি দেখলেন ইতালির 80% জমির মালিক মাত্র 20% মানুষ। তিনি তার বাগানে গিয়ে দেখলেন তার গাছের 80% মটরশুঁটি আসছে মাত্র 20% মটরশুঁটির খোসা থেকে। এই নিয়মটা জীবনের সব ক্ষেত্রে খাটে। আপনার মোবাইলে 100টা অ্যাপ আছে, কিন্তু 80% সময় আপনি মাত্র 3-4টা বা 20% অ্যাপ ব্যবহার করেন। আপনার ওয়ার্ড্রোবে অনেক কাপড়, কিন্তু 80% সময় আপনি ঘুরে ফিরে ওই 20% কাপড়ই পরেন। ব্যবসায় 80% লাভ আসে 20% কাস্টমারের কাছ থেকে। আর আপনার জীবনে 80% সাফল্য আসে আপনার সারাদিনের মাত্র 20% কাজ থেকে। বাকি 80% কাজ, ওগুলো হলো নয়েজ বা গোলমাল। ওগুলো আপনাকে ব্যস্ত রাখে কিন্তু সামনে এগিয়ে নেয় না। স্ট্র্যাটেজিক মানুষরা এই রহস্যটা জানে, তাই তারা সব কাজ করে না, তারা নির্মমভাবে কাজ ছাঁটাই করে। প্রোডাক্টিভ প্রোক্রাস্টিনেশন। আমরা অনেকেই একটা ফাঁদে পা দিই, যার নাম প্রোডাক্টিভ প্রোক্রাস্টিনেশন। ধরুন আপনার একটা খুব জরুরি প্রজেক্ট রিপোর্ট তৈরি করা দরকার। এটা সেই 20% কাজ। কাজটা কঠিন, ব্রেন খাটাতে হবে। তখন আপনার ব্রেন আপনাকে ধোঁকা দেয়। ব্রেন বলে, আরে কাজটা তো করবই, তার আগে একটু টেবিলটা গুছিয়ে নিই, ইমেলগুলো চেক করে নিই, ফেসবুকে 2টো রিপ্লাই দিয়ে নিই। আপনি ছোট ছোট কাজগুলো করতে থাকেন। আপনি নিজেকে সান্ত্বনা দেন, আমি তো কাজই করছি, বসে তো নেই। আসলে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। আপনি সহজ কাজ দিয়ে নিজেকে ব্যস্ত রাখছেন, যাতে কঠিন কিন্তু জরুরি কাজটা বা হাই ভ্যালিউ টাস্কটা করতে না হয়। দিন শেষে আপনি ক্লান্ত হন, কিন্তু আপনার মেইন প্রজেক্টটা আর করা হয় না। তাহলে সমাধান কি? আমরা সবাই টু ডু লিস্ট বানাতে খুব পছন্দ করি, কিন্তু স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বলে আপনার টু ডু লিস্টের চেয়ে আপনার নট টু ডু লিস্ট বা কি করবেন না তার তালিকা বেশি গুরুত্বপূর্ণ। স্টিভ জবস অ্যাপেলে ফিরে আসার পর দেখেছিলেন কোম্পানিটি 350টিরও বেশি পণ্য বানাচ্ছে। প্রিন্টার, ক্যামেরা, পিডিএ কি নেই। তিনি ফিরে এসে বললেন, এসব আবর্জনা বন্ধ করো। তিনি 340টি প্রজেক্ট ক্যান্সেল করে দিলেন এবং মাত্র 10টি প্রজেক্টে ফোকাস করলেন। ফলাফল, অ্যাপেল আজকের অ্যাপেল হয়ে উঠল। আপনাকেও আপনার জীবনের স্টিভ জবস হতে হবে। প্রতিদিন সকালে কাজ শুরু করার আগে ভাবুন, আজকের দিনে মাত্র 1টি বা 2টি কাজ যদি আমি করতে পারি যা আমার জীবনকে বদলে দেবে, তবে সেগুলো কি? ওই 1-2টি কাজ হলো আপনার 20%। সবার আগে দিনের শুরুতে যখন আপনার এনার্জি ফুল থাকে তখনই ওই কাজগুলো করুন। একে বলা হয় ইট দ্যাট ফ্রগ। আর বাকি কাজ, মেল চেক করা, আড্ডা দেওয়া, ঘর গোছানো, এগুলো দিনের শেষে করুন যখন আপনার ব্রেন ক্লান্ত থাকে, অথবা যদি সম্ভব হয় এই কাজগুলো অন্য কাউকে দিয়ে করান বা পুরোপুরি বাদ দিন। না বলার সাহস, দ্য পাওয়ার অফ নো। স্ট্র্যাটেজিক হওয়ার সবচেয়ে বড় অস্ত্র হল না বলতে শেখা। ওয়ারেন বাফেট বলেছেন, সফল মানুষ এবং খুব সফল মানুষের মধ্যে পার্থক্য হল খুব সফল মানুষরা প্রায় সব কিছুতেই না বলে। কেউ আপনাকে কফিতে ডাকল? না,
অপ্রয়োজনীয় জুম মিটিং? না। এমন কোনো প্রজেক্ট যা আপনার গোল বা লক্ষ্যের সাথে যায় না? না। শুরুতে এটা খুব কঠিন মনে হবে, মানুষ আপনাকে স্বার্থপর বা অসামাজিক ভাবতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজের সময়ের মূল্য না দেন, তবে অন্যরাও দেবে না। আপনি সবার জন্য সবকিছু হতে পারবেন না, আপনাকে বেছে নিতে হবে। তাই আজকের এই তৃতীয় লেসন থেকে আমরা শিখলাম, ব্যস্ততা কোনো মেডেল বা পুরস্কার নয়, ব্যস্ততা অনেক সময় ব্যর্থতারই আরেক নাম। মেশিন গানের মতো সব দিকে গুলি ছুড়বেন না, স্নাইপারের মতো টার্গেট ফিক্স করুন। দিনের 20% কাজ খুঁজে বের করুন যা আপনাকে 80% রেজাল্ট দেবে, আর বাকি সব কিছুর দিকে তাকিয়ে হাসি মুখে বলুন না। এখন সমস্যা হলো, যখন আপনি এই 20% গুরুত্বপূর্ণ কাজ বেছে নিলেন, তখন দেখবেন কাজগুলো মোটেও সহজ নয়। এই কাজগুলোর ফল সাথে সাথে পাওয়া যায় না, অনেক সময় মাসের পর মাস খেটে যেতে হয় কোনো ফলাফল ছাড়াই। তখন আমাদের ধৈর্য হারিয়ে যায়। কিভাবে এই লম্বা এবং কঠিন সময়ে নিজের মোটিভেশন ধরে রাখবেন, কিভাবে লং গেম খেলবেন, সেটা আমরা জানব আমাদের চতুর্থ লেসনে, দ্য লং গেম অ্যান্ড এন্ডিওরেন্সে। চলুন আমরা একটু অতীতে ফিরে যাই। 1972 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি বিখ্যাত পরীক্ষা করা হয়েছিল, যার নাম দ্য মার্শম্যালো টেস্ট। গবেষকরা একদল বাচ্চাকে একটি করে মার্শম্যালো খেতে দিলেন, তবে একটা শর্ত জুড়ে দিলেন। তারা বললেন, তোমরা চাইলে এটা এখনই খেয়ে ফেলতে পারো, কিন্তু যদি 15 মিনিট অপেক্ষা করো এবং না খাও, তবে পুরস্কার হিসেবে আরও একটি মার্শম্যালো পাবে। কিছু বাচ্চা লোভ সামলাতে না পেরে সাথে সাথেই খেয়ে ফেলল, আর কিছু বাচ্চা কষ্ট করে জিভ কামড়ে 15 মিনিট অপেক্ষা করল এবং 2টো মার্শম্যালো পেল। মজার ব্যাপার হলো, গবেষকরা এই বাচ্চাদের পরবর্তী 40 বছর ধরে ট্র্যাক করলেন। তারা দেখলেন, যেসব বাচ্চা ছোটবেলায় ওই 15 মিনিট অপেক্ষা করতে পেরেছিল, বড় হয়ে তারা জীবনে অনেক বেশি সফল হয়েছে। তাদের ক্যারিয়ার ভালো, সম্পর্ক ভালো, এমনকি তাদের শরীরও বেশি ফিট। স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের চতুর্থ লেসনটি ঠিক এটাই, ডিলেইড গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক সুখ বিসর্জন দেওয়ার ক্ষমতা। আমাদের বর্তমান পৃথিবীটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আমরা অপেক্ষা করতে ভুলেই যাই। খিদে পেয়েছে, 2 মিনিটে নুডলস বা অ্যাপে ফুড অর্ডার। বোরিং লাগছে, 1 সেকেন্ডে রিল স্ক্রল। কোনো কিছু জানতে চান, গুগলে 1 সেকেন্ডে উত্তর। আমরা সব কিছুর ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, আর এটাই আমাদের জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্যের 12টা বাজিয়ে দেয়। দ্য ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমরা যখন কোনো নতুন কাজ শুরু করি, হোক সেটা জিম, ব্যবসা বা ইউটিউব চ্যানেল, আমরা আশা করি যে পরিশ্রম করার সাথে সাথেই ফল পাব। কিন্তু বাস্তবতা হলো, গ্রাফটা সোজা রেখায় উপরে ওঠে না। শুরুতে আপনি প্রচুর খাটবেন, কিন্তু কোনো রেজাল্ট দেখবেন না। আপনি 10 দিন জিমে গেলেন, আয়নায় দেখলেন না, সিক্স প্যাক তো হলোই না, উল্টো শরীর ব্যথা। আপনি 5টা ভিডিও বানালেন, ভিউ হলো মাত্র 10টি। বেশিরভাগ মানুষ এই স্টেজে এসে হাল ছেড়ে দেয়। তারা ভাবে, ধুর, এটা কাজ করছে না। লেখক জেমস ক্লিয়ার এই পর্যায়টিকে বলেন দ্য ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা। কিন্তু স্ট্র্যাটেজিক মানুষ জানে, মাটির নিচে বীজ পুঁতলে সাথে সাথে গাছ বের হয় না। মাটির নিচে অনেক দিন ধরে রুট বা শেকড় তৈরি হয়, যা কেউ দেখে না। তারপর হঠাৎ একদিন মাটি ফুঁড়ে গাছ বেরিয়ে আসে এবং দ্রুত বড় হতে থাকে। এটাকেই বলা হয় দ্য কম্পাউন্ড ইফেক্ট। কম্পাউন্ড ইফেক্টের জাদু। আপনাকে যদি আমি 2টি অপশন দিই, 1, আমি আপনাকে এখনই 3 কোটি টাকা দেব, 2, আমি আপনাকে মাত্র 1 টাকা দেব, কিন্তু সেটা আগামী 31 দিন ধরে প্রতিদিন দ্বিগুণ হবে, আপনি কোনটা নেবেন? অধিকাংশ মানুষ 3 কোটি টাকা নেবে, কারণ 1 টাকা তো নগণ্য। কিন্তু স্ট্র্যাটেজিক মানুষ দ্বিতীয় অপশন নেবে। কেন জানেন? 5 দিন পর আপনার কাছে থাকবে মাত্র 16 টাকা, 10 দিন পর মাত্র 512 টাকা। আপনি ভাববেন, ইস, ভুল করলাম। 20 দিন পর আপনার কাছে থাকবে 5 লক্ষ টাকার মতো, তাও 3 কোটির ধারে কাছে নেই। কিন্তু জাদুটা ঘটে শেষের দিকে। 29তম দিনে আপনার টাকা হবে 27 কোটি টাকা, আর 31তম দিনে সেটা গিয়ে দাঁড়াবে 107 কোটি টাকায়। জীবনের সব বড় সাফল্য, টাকা, স্বাস্থ্য, জ্ঞান, সবই এই কম্পাউন্ড ইফেক্ট মেনে চলে। প্রতিদিন 1% ভালো হওয়া মানে বছরে 37 গুণ ভালো হওয়া। শর্ট টার্ম পেইন ইকুয়ালস টু লং টার্ম গেইন। স্ট্র্যাটেজিক হতে হলে আপনাকে নিজেকে একজন বিনিয়োগকারী বা ইনভেস্টর হিসেবে ভাবতে হবে। আজকে আপনি যখন 3 ঘন্টা নেটফ্লিক্স না দেখে একটা স্কিল শিখছেন, আপনি আসলে ইনভেস্ট করছেন। এটার ফল কাল পাবেন না, কিন্তু 5 বছর পর যখন আপনার বন্ধুরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরবে, তখন আপনি নিজের শর্তে কাজ করবেন। আজকে যখন আপনি বার্গার না খেয়ে স্যালাড খাচ্ছেন, সেটা একটা ইনভেস্টমেন্ট। 10 বছর পর যখন আপনার বন্ধুরা হসপিটালের বেডে শুয়ে থাকবে, তখন আপনি পাহাড়ে ট্রেকিং করবেন। কিন্তু সমস্যা হলো, আমাদের ব্রেন ওই 5 বছর পরের পুরস্কারটা দেখতে পায় না, সে চোখের সামনের বার্গারটাই দেখে। তাই আপনাকে বারবার নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি এখন যে কষ্টটা করছি, সেটা আমার ভবিষ্যতের আমিকে দেওয়া একটা উপহার। দ্য রুল অফ বোর্ডাম।
সফল হওয়ার পথে আরেকটা বড় বাধা হলো একঘেয়েমি বা বোরডাম। আমরা ভাবি সফল মানুষের জীবন খুব রোমাঞ্চকর, আসলে তা নয়। একজন অলিম্পিক অ্যাথলিটের জীবন খুবই বোরিং। প্রতিদিন ভোর 4টায় ওঠা, একই মাঠে যাওয়া, একই প্র্যাকটিস হাজারবার করা, কোনো হাততালি নেই, কোনো গ্ল্যামার নেই। কিন্তু তারা এই বোরিং কাজটা দিনের পর দিন করে যান, কারণ তারা জানেন সফলতার কোনো শর্টকাট নেই। সফলতার রাস্তাটা সোজা, কিন্তু সেটা অনেক লম্বা এবং ধুলোয় ভরা। আপনি যদি সেই রাস্তায় হাঁটার ধৈর্য রাখতে পারেন, যদি ইনস্ট্যান্ট রেজাল্টের নেশা কাটাতে পারেন, তাহলে গন্তব্যে পৌঁছানো শুধু সময়ের ব্যাপার। তাহলে চতুর্থ লেসনের সারাংশ: হতাশ হবেন না যখন রেজাল্ট পাবেন না। মনে রাখবেন, বাঁশ গাছ লাগানোর পর 4 বছর পর্যন্ত মাটির উপরে কিছুই দেখা যায় না, কিন্তু পঞ্চম বছরে সেটা মাত্র 6 সপ্তাহে 90 ফুট লম্বা হয়ে যায়। আপনার কাজ হলো প্রতিদিন পানি দেওয়া। কম্পাউন্ড ইফেক্ট তার কাজ ঠিকই করবে। কিন্তু দাঁড়ান, সব প্ল্যানটি সবসময় কাজে লাগে? আপনি অনেক ভেবেচিন্তে ধৈর্য ধরে কাজ করলেন, কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে গেল। তখন কি করবেন? জেদি হয়ে পুরনো প্ল্যানেই অটল থাকবেন, নাকি নতুন পথ খুঁজবেন? আমাদের শেষ এবং পঞ্চম লেসনে আমরা শিখব অ্যাডাপ্টেবিলিটি বা খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, যা ডাইনোসরদের ছিল না, তাই তারা বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখবেন, একসময় ডাইনোসররা ছিল পৃথিবীর রাজা। তারা বিশাল শক্তিশালী ছিল, তাদের কোনো শত্রু ছিল না। কিন্তু আজ তারা নেই, শুধু হাড়গোড় জাদুঘরে পড়ে আছে। অন্যদিকে তেলাপোকা, ছোট্ট দুর্বল একটা প্রাণী, এখনও টিকে আছে। ডাইনোসররা উল্কাপাতের পর নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেনি, কিন্তু তেলাপোকারা পেরেছে। চার্লস ডারউইন একটা কথা বলেছিলেন, যা আমাদের অনেকেরই ভুল জানা আছে। তিনি বলেননি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে সবচেয়ে শক্তিশালী টিকে থাকবে। তিনি বলেছিলেন, ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্পিশিজ দ্যাট সার্ভাইভস, নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, ইট ইজ দ্য ওয়ান মোস্ট অ্যাডাপ্টেবল টু চেঞ্জ। আমাদের পঞ্চম এবং শেষ স্ট্র্যাটেজিক লেসন হল অ্যাডাপ্টেবিলিটি বা খাপ খাইয়ে নেওয়া। একে বিজনেসের ভাষায় বলা হয় পিভট। আমরা যখন কোনো স্ট্র্যাটেজি বানাই বা প্ল্যান করি, আমরা ভাবি রাস্তাটা সোজা হবে। আমি এই ডিগ্রি নেব, তারপর ওই চাকরি পাব, তারপর ওই ফ্ল্যাট কিনব। কিন্তু জীবন কখনো সোজা লাইনে চলে না। হঠাৎ করোনা আসবে, হঠাৎ মার্কেটে ধস নামবে, হঠাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আপনার চাকরি খেয়ে ফেলবে। তখন আপনি কি করবেন? একজন রিজিড বা জেদি মানুষ বলবে, কেন এমন হলো? এটা হওয়ার কথা ছিল না, আমি আমার প্ল্যান বদলাব না। ফলাফল, সে ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু একজন স্ট্র্যাটেজিক মানুষ বলবে, ওকে, পরিস্থিতি বদলে গেছে, আমার প্ল্যান এ কাজ করছে না, এখন প্ল্যান বি কি? বি লাইক ওয়াটার। ব্রুসলি সে বিখ্যাত কথাটা মনে আছে? বি ওয়াটার মাই ফ্রেন্ড। পানিকে আপনি কাপে ঢাললে সে কাপের আকার নেয়, বোতলে ঢাললে বোতলের আকার নেয়। পাথরে বাধা পেলে সে থেমে থাকে না, পাশ কাটিয়ে নতুন পথ করে নেয়। স্ট্র্যাটেজিক মাইন্ডসেট মানে হল পানির মতো হওয়া। আপনার লক্ষ্য ঠিক থাকবে, কিন্তু সেখানে পৌঁছানোর রাস্তা স্ট্র্যাটেজি বদলাতে পারে। ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন। আপনার প্ল্যান বাসে যাওয়া, কিন্তু রাস্তায় বিশাল জ্যাম। আপনি কি বসে বসে কাঁদবেন, নাকি ট্রেন বা প্লেনে যাওয়ার চেষ্টা করবেন? গন্তব্য চট্টগ্রামই থাকবে, শুধু বাহন বদলাবে। দ্য সাঙ্ক কস্ট ফ্যালাসি। অ্যাডাপ্ট করার পথে সবচেয়ে বড় বাধা হল আমাদের ইগো এবং সাঙ্ক কস্ট ফ্যালাসি। সাঙ্ক কস্ট ফ্যালাসি হল যখন আমরা কোনো ভুল সিদ্ধান্তে অটল থাকি শুধু এই কারণে যে আমরা সেখানে অলরেডি অনেক সময় বা টাকা ইনভেস্ট করেছি। উদাহরণ দিই, আপনি একটা বই পড়া শুরু করলেন। 50 পৃষ্ঠা পড়ার পর বুঝলেন বইটা জঘন্য, কিন্তু আপনি ভাবলেন 50 টাকা দিয়ে কিনেছি, 50 পৃষ্ঠা পড়েও ফেলেছি, এখন শেষ না করলে লস। তাই আপনি আরও 200 পৃষ্ঠা পড়ে নিজের সময় নষ্ট করলেন। একজন স্ট্র্যাটেজিক মানুষ নির্মম হয়। সে যখনই বোঝে যে এই জাহাজ ডুবছে, সে সাথে সাথে লাইফবোট নিয়ে নেমে পড়ে। সে ভাবে না, আমি 5 বছর ধরে এই ভুল চাকরিতে ছিলাম, তাই আমাকে এখানেই থাকতে হবে। সে ভাবে, আগামী 5 বছর আমি কোথায় থাকতে চাই। ভুল স্বীকার করে প্ল্যান বদলানো কোনো দুর্বলতা নয়, এটা বুদ্ধিমত্তার পরিচয়। দ্য উডা লুপ। আমেরিকান ফাইটার পাইলট জন বয়েড একটি দারুণ কনসেপ্ট দিয়েছিলেন, যার নাম উডা লুপ। 1. অবজার্ভ, বর্তমানে কি ঘটছে। 2. ওরিয়েন্ট, নতুন তথ্যের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। 3. ডিসাইড, নতুন পরিস্থিতিতে কি করব। 4. অ্যাক্ট, দ্রুত অ্যাকশন নেওয়া। স্ট্র্যাটেজিক মানুষরা প্রতিনিয়ত এই লুপের মধ্য দিয়ে যায়। তারা চোখ কান খোলা রাখে, তারা নতুন টেকনোলজি শেখে, নতুন স্কিল শেখে। তারা পরিবর্তনের সাথে যুদ্ধ করে না, তারা পরিবর্তনকে আলিঙ্গন করে। আজ আমরা প্রায় 1 ঘন্টার এক লম্বা জার্নি পার করলাম।
শুরুতে আমরা ছিলাম ওই 95% মানুষের দলে যারা জীবনের দাবার বোর্ডে শুধু পরের চালটা নিয়ে ভাবে, যারা পরিস্থিতির শিকার, যারা ভাবে ব্যস্ততাই সাফল্য। কিন্তু এই 5টি লেসন যদি আপনি জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার গল্পটা বদলে যাবে। আপনি এখন আর অন্ধের মতো দৌড়াবেন না, আপনি কেন দৌড়াচ্ছেন তা জেনে দৌড়াবেন। আপনি আবেগের বশে রিয়্যাক্ট করবেন না, আপনি লজিক দিয়ে রেসপন্ড করবেন। আপনি সব কাজ করবেন না, শুধু 20% জরুরি কাজে ফোকাস করবেন। আপনি ইনস্ট্যান্ট রেজাল্টের লোভে পড়বেন না, আপনি লং গেম খেলবেন। এবং শেষে আপনি পরিস্থিতির সাথে জেদ করবেন না, আপনি পানির মতো অ্যাডাপ্ট করবেন। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আগামী 1 বছর পর আপনি কেমন মানুষ হবেন? আপনার বন্ধুরা হয়তো তখনও অভিযোগ করছে, বস খারাপ, ট্রাফিক জ্যাম, ভাগ্য খারাপ। কিন্তু আপনি তখন মুচকি হাসবেন, কারণ আপনার হাতে জীবনের স্টিয়ারিং আছে। আপনি তখন আর প্যাসেঞ্জার নন, আপনি ড্রাইভার, আপনি একজন গ্র্যান্ড মাস্টার। আজকের এই ভিডিওটি যদি আপনার মস্তিষ্কের কোনো একটি ছোট্ট সুইচেও ক্লিক করে থাকে, তাহলে আমার একটি অনুরোধ আছে, শুধু শুনেই থেমে থাকবেন না। জ্ঞান কোনো শক্তি নয় যদি না সেটা প্রয়োগ করা হয়। আজকেই একটি কাজ করুন, আপনার ক্যালেন্ডারে 30 মিনিটের একটি স্ট্র্যাটেজিক পজ নিন, ফোন দূরে রাখুন, খাতা কলম নিন এবং নিজেকে ওই প্রথম প্রশ্নটা করুন, আমি আসলে কি চাই এবং কেন চাই? যদি আপনি বই পড়তে ভালোবাসেন এবং জটিল কনসেপ্টগুলো সহজ বাংলায় গল্পের মতো শুনতে চান, তাহলে বুক এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আমরা এখানে বইয়ের পাতা থেকে জীবনের পাঠ খুঁজে বের করি। আপনার স্ট্র্যাটেজিক জীবনের যাত্রা শুভ হোক। দেখা হবে পরের ভিডিওতে, নতুন কোনো বইয়ে, নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ততক্ষণ পর্যন্ত ভাবুন বড়, শুরু করুন ছোট, কিন্তু শুরু করুন আজই। ধন্যবাদ।